হোয়াটসঅ্যাপ গাইস, আজকে ব্রাজিল ভার্সেস কোস্টারিকা ম্যাচ ড্র হয়েছে। অনেক ব্লগার এবং কি যেটাকে আমরা সো কল্ড স্পোর্টস জার্নালিস্ট বলি, ওরা ব্রাজিলের ম্যাচটা নিয়ে ব্রাজিলকে নিয়ে ট্রোল করতেছে এবং তাদের উইক পয়েন্টগুলো দেখাইতেছে, নেগেটিভটা দেখাইতেছে। ভাই, ব্রাজিলের আজকের ম্যাচে হয়তোবা ম্যাচের স্কোর লাইন ব্রাজিলের বিপক্ষে ছিল, ম্যাচ ড্র হয়েছে, স্কোর লাইন ঠিক ছিল না, ইটস ওকে, বাট ব্রাজিলের এখানে অনেকগুলো পজিটিভ পয়েন্ট ছিল। কেউ এটা বলতেছে না, সবাই শুধু নেগেটিভ বলতেছে, ব্রাজিল অনেক ব্যাকফুটে চলে গেছে ম্যাচ ড্র করার কারণে। ভাই, এটা এমন না যে নক আউট পর্বের ম্যাচ ব্রাজিলের একবারে ম্যাচ ড্র হয়েছে, ম্যাচ আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেছে, এমন না ভাই। ব্রাজিলের আরো অনেকগুলো ম্যাচ আছে, তারা কামব্যাক করতে পারবে, বাট আজকে ব্রাজিলের ম্যাচ ড্র করার মধ্যে ব্রাজিল যে তাদের সক্ষমতার জানান দিছে, এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। ব্রাজিলের যেই বিষয়গুলো মিসিং ছিল, এই মিসিংগুলো থেকে ব্রাজিল বেরিয়ে আসতে পারছে আজকের ম্যাচে। আমি আজকে ব্রাজিলের ম্যাচের থেকে যে পজিটিভ পয়েন্টগুলো আমি এগুলো তুলে ধরবো। ফার্স্ট, আমি তিনটা পজিটিভ পয়েন্ট তুলে ধরতেছি আপনাদেরকে। প্রথম হচ্ছে ব্রাজিলের কম্বিনেশন, দ্বিতীয়ত হচ্ছে উইনিং মেন্টালিটি, তৃতীয়ত হচ্ছে ডিফেন্স। ফার্স্টে আমরা কম্বিনেশন নিয়ে কথা বলি। ব্রাজিলের রিসেন্ট সময়তে নেইমার ইনজুরি হওয়ার পরের থেকে ব্রাজিলের এই জিনিসটারই কমতি ছিল, সেটা হচ্ছে কম্বিনেশন। প্লেয়ারদের সাথে সমঝোতা, প্লেয়ারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই কম ছিল, যেটা ব্রাজিলের রিসেন্ট যে ফ্রেন্ডলি ম্যাচগুলো এগুলোতে একদম প্রদীয়মান ছিল, একদম দেখা গেছে এই বিষয়গুলো। এটাই তাদের মিস পাস, তারা কোথায় বল দিতেছে, কার সাথে বল দিতেছে, তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব কম ছিল, বন্ডিংটা কম ছিল তাদের। তো এই এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ডরিবল যে আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ফুটিয়ে তুলছে, তাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি করছে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল ব্রো। আপনারা হয়তো বলতে পারেন ব্রাজিলের স্কোর লাইন ভালো ছিল না, ড্র হয়েছে, ব্রাজিলের নাম অনুযায়ী তাদের স্কোর লাইন তাদের দিকে ছিল না, বাট ব্রাজিলের অনেকগুলো বিষয় ইমপ্রুভ হয়েছে, সেগুলো নিয়ে আমি কথা বলতেছি। সো কম্বিনেশন প্রথম ম্যাচে যেটা আমরা দেখছি, এই কম্বিনেশনটা কিন্তু সে লেভেলের হয়েছে। যদিও ব্রাজিল অনেকগুলা গোল মিস করছে, সমস্যা নাই, যদি পজিশনিং ফুটবল খেলেন আপনি, গোল মিস হবে এবং আপনাকে ব্যাক পাসও দিতে হবে, ইটস ওকে, বাট ব্রাজিলের যে কম্বিনেশন, ইট ওয়াজ অ্যামেজিং। দেন আমরা কথা বলতে পারি ডিফেন্স। রিসেন্ট যে ম্যাচগুলো, এগুলোতে আমরা হেডে গোল অনেক বেশি কনসিড করছি। হেডে গোল কনসিড করার একমাত্র কারণ হচ্ছে আমাদের ডিফেন্সদের। মার্কুইনোস খুবই বাজে ডিফেন্স করতো, যেহেতু সেখানে এডার মিলিটাও তার এসিএল ইনজুরির কারণে ম্যাচে ছিল না। তো আজকে এডার মিলিটাও মার্কুইনোস দুজনকে নিয়ে স্টার্ট করছে, যেখানে তারা দুজন তাদের বেস্টটা দিছে এবং তারা সেখানে সফল। একটা শট অন টার্গেটও এলিসন বেকারে পায় নাই, একটা সেভও দেওয়া লাগে নাই তার তেমন একটা, বিকজ সেখানে মার্কুইনোস এবং এডার মিলিটাও ছিল, তারা তাদের বেস্টটা করছে। যদিও দানিয়েল একটু কম ছিল, বাট অন অ্যাভারেজ হি ওয়াজ গুড, অন অ্যাভারেজ এভরিওয়ান প্লেড ভেরি ওয়েল। এরপর আমরা কথা বলতে পারি উইনিং মেন্টালিটি। ভাই, এই দলটার মধ্যে যে উইনিং মেন্টালিটির অভাব ছিল, এটাই তার প্রমাণ ছিল যে রিসেন্ট যে ম্যাচগুলো আমরা ইংল্যান্ড স্পেনের সাথে যে ম্যাচগুলো খেলছি, এরপরে ইউএস এর সাথে, এটার মধ্যে উইনিং মেন্টালিটিটা তাদের কম ছিল। তারা 115 মিনিট পর্যন্তও খেলে ফেলে, কিন্তু তাদের মধ্যে উইনিং মেন্টালিটি, প্লেয়ারদের 100% দেওয়ার সক্ষমতা থাকার পরেও তারা যে 100% দিতে পারে না, এটাই তাদের কম ছিল। কিন্তু আজকের ম্যাচে তারা তাদের যে 100% দেওয়ার ক্যাপাবিলিটি যেটা ছিল, তারা পুরো 100% ঢেলে দিছে। তারা 1 মিনিট থেকে শুরু করে 95 মিনিট পর্যন্ত যে জিতার জন্য চেষ্টা করছে, এটা ছিল আমাদের পাওয়ার মধ্যে অন্যতম একটা পাওয়া। তাদের একজন বড় বড় ক্লাব থেকে আসতো, তাদের মধ্যে সামঞ্জস্য ছিল না, আন্ডারস্ট্যান্ডিং ছিল না, বন্ডিং ছিল না। তারা মনে করতো যে বল আসলেও আমি লাথি মারলাম, একটা হইলেই হইলো, গোল হইলে হইলো, যেটাই হোক হইলেই হইলো, আমার জিতার তো ইয়া নাই, আমি হয়তো ইনজুরি হতে পারি। তো 100% দেওয়ার ক্ষমতা ছিল তাদের, কিন্তু 100% তারা দিত না। বাট এই ম্যাচে তাদের যে শক্তিমত্তা, তাদের যে 100% দেওয়ার ক্যাপাবিলিটি, তাদের যে ক্যাপাবিলিটি, সেটা তারা প্রমাণ করছে যে তারা কতটা ক্যাপেবল ন্যাশনাল টিমের জন্য। সবগুলো প্লেয়ার ভালো খেলছে, বিকজ আপনি যদি ম্যাচ সামারে দেখেন, 76% বল ছিল ব্রাজিলের পায়ে। সো একদম চোখ বন্ধ করেই বলা যায় এখানে ব্রাজিল খুব ভালো খেলছে, প্রতিটা প্লেয়ার অন এভারেজ ভালো খেলছে। বাট এখানে স্পেসিফিক কিছু নাম আমি বলি, সবাই ভালো খেলছে, বাট স্পেসিফিক কিছু নাম বললে আমি গোমেজের কথা বলবো। হি ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সবার মধ্যে সবচেয়ে আপনি টপে রাখলে গোমেজকে আপনি রাখতে পারেন টপে, সে খুবই ভালো খেলছে। এরপরে আপনি যদি বলেন সাবিও, সাব হওয়ার পরে সে 20টা মিনিট সময় পাইছে, বা এই 20 মিনিটে মানে পুরো সে তছনছ বানায় দিছে রাইট সাইড। তো সেই ছেলেটার শুধু বাকি ছিল একটু ফিনিশিং, যদি ভালো থাকতো তাহলে সে আরো একটু ইয়ে করতে পারতো, আর একটু ইমপ্রুভ যদি
তার যদি ফিনিশিংটা আরেকটু ইমপ্রুভ হতো তাহলে আরো ভালো হতো, তবে অন এভারেজ ইজ গুড। এরপর আমি কিছু মিস নিয়ে কথা বলি। এরপরে ব্রাজিল যে মিসগুলো করছে, তারা 1 থেকে 90 মিনিট পুরো একটা সময়টাতেই গোল মিস করছে, বাট তাদের মিসগুলোর মধ্যে লাস্টে ব্রুনো গুমারেজের 92 মিনিটের মিসটা ছিল চোখে দেখার মতো মিস। এটা আসলে এরকম মিস হওয়ার কথা না। এরপরে 94 মিনিটের রদ্রিগোর মিসটা, আসলে আমি জানি না রদ্রিগো ভিনিসিয়াস এদের সমস্যা কি, এরা ন্যাশনাল টিমের সাথে কি এদের কোনো শত্রুতা আছে কিনা, তারা কেন জানি চুপসে যায় ন্যাশনাল টিমে। এরপরে আবার বলতে পারেন পাকুয়ে তার অনেকগুলো শর্ট অন টার্গেট মিস হয়েছে, তার বল ভারে লাগছে, এরপরে অনেকগুলো শর্ট উপরে লাগিয়ে গেছে, মানে ইজি ইজি গোলগুলো আমরা মিস করছি। এরপরে আমি বলি কিছু নেগেটিভ দিক, পজিটিভ দিক তো অনেকগুলো হয়ে গেছে, এবারে একটু নেগেটিভ দিক কথা বলি, একটু না বললে তো হয় না। প্রথমে বলি আমি ব্রাজিলের ফিনিশিং। ব্রাজিলের সবাই আরো 2000% দিলেও যদি ফিনিশিং না থাকে, আপনি সেই দলটা ভালো কিছু করতে পারবে না। যেখানে ব্রাজিলের আজকে 19টা শট ছিল, একটা গোলও দিতে পারে নাই, যদিও একটা হচ্ছে সেটা অফসাইড, এটা ধরে লাভ নাই। একটা গোলও দিতে পারেন না আপনি, 19টা শট থেকে আপনি একটা গোলও দিতে পারেন না, তার মানে অবশ্যই এটা বোঝা যায় আপনি ফিনিশিং দুর্বলতা। অনেকজন বলতে পারেন যে এন্ড্রিককে কেন নামায় না, ভাই এন্ড্রিক এখনো বাচ্চা বলা, ওর এখনো ম্যাচিউরিটিও হয় না যে সে পুরা স্টার্টিং 11 থেকে শুরু করবে, তারে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করাইতে হবে। তো ব্রাজিলের ফিনিশিংটা হচ্ছে সবচেয়ে মারাত্মক সমস্যা বর্তমান সময়ে। দেন উই ক্যান টক অ্যাবাউট একটা মানুষের সম্বন্ধে আমি কথা বলি। প্রতিটা প্লেয়ার খেলছে, তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, যার মধ্যে 100% নয়, সে 120% দিছে, মানে সবাই অন এভারেজ ভালো খেলছে। বাট একটা প্লেয়ারের কথা আমি বলবো ভাই, ভিনিসিয়াস। এই প্লেয়ারটা ব্রাজিলের দলের কম্বিনেশন বন্ডিং সবগুলো নষ্ট করতেছে। আপনি ভিনি ফ্যান হন যেই হন, বাট তিতা হলেও কথাটা সত্য, ব্রাজিলের দলের যেই কম্বিনেশনটা আছে এই কম্বিনেশনটা একমাত্র নষ্ট করতেছে ভিনিসিয়াস। এই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে কেমন আর এই ভিনিসিয়াস ব্রাজিল টিমে কেমন, এটা আপনি একবারে ম্যাচটা যদি আপনি 5 মিনিটও দেখেন না, আপনি বুঝতে যাবেন। সে 6টা ড্রিবলের জন্য অ্যাটাম্প করছে, সে একটা ড্রিবলও সাকসেস করতে পারে না। তো এটা বুঝেন আপনি কি, ওর না আছে রান মেক করতে পারতেছে, না আছে কি করতে পারে, ও মনে হয় চুপসে গেছে ন্যাশনাল টিমে এসে। ওরে ও কেমনে ব্যালন ডিওর ডিজার্ভ করে, ওর যদি ব্যালন ডিওর নিতে হয় তাকে কোপা আমেরিকা ভালো করতে হবে, বাট সে করতে পারতেছে না। তো আমার মনে হয় অ্যাজ অ্যাকর্ডিং টু মি, যেটা আমার মনে হয়, আপনার মতে অন্য কিছু হইতে পারে, আমার মনে হয় যে আপনি আজকে মার্টিনেল্লিরে যেমন 5-6 মিনিটের সময়ের জন্য খেলাইতে নামাইছেন, এরকম আপনি ভিনিকে সাফ করেন, মার্টিনেল্লিরে দিয়ে স্টার্ট করেন। ব্রাজিলের লেফট উইং অনেক প্লেয়ার আছে, ইভেন রদ্রিগো সেও ভালো খেলে লেফট উইং এ। ভিনিকে কয়েকটা ম্যাচে বসিয়ে অন্য একটা প্লেয়ারকে দিয়ে স্টার্ট করানো, ভিনিকে হাফ টাইমের পরে খেলানোর চেষ্টা করেন। কারণ যদি এই প্লেয়ারটাকে আপনি কম্বিনেশনে যদি না গুছাইতে পারেন তাহলে তো হবে না। সে একজন বড় নাম, হয়তো বা ঠিক আছে আপনি বলতে পারেন সে বড় নাম, তার জন্য ডিফেন্ডাররা অনেক ভয় পাবে। ভাই ডিফেন্ডারদের ভয় দিয়ে আমার কিছু আসা যাবে না, আমার ম্যাচ জিতার দরকার, ঠিক আছে? সো এই ভিনিসিয়াসকে আরো ভালো পরিপক্ক হইতে হবে ন্যাশনাল টিমের জন্য, যেখানে ব্রাজিল দলের নেইমারের মতো নাম নাই। নেইমার থাকলে হয়তো বা নেইমার অ্যাসিস্ট করতো, বা নেইমার থাকলে একটা বন্ডিং তৈরি হতো, নেইমারের মধ্যে আলাদা একটা ম্যাজিক আছে তার মধ্যে। ব্রাজিল দলের এই জিনিসটা এখনো আসে নাই, যে নেগেটিভ বিষয়ের মধ্যে এটাও অন্যতম, যে তারা অ্যাসিস্ট করতে চায় না, সবাই চায় যে তার মতো করে গোল দেয়। কেউই প্লে মেকিং রোলটা প্লে করতে পারে না নেইমারের মতো, যে পুরা মাঠে ঘুরে ঘুরে প্লে মেকিং করতো। তো এটা এই বিষয়গুলো ছিল ব্রাজিলের মধ্যে সবচেয়ে মানে পরিলক্ষিত বিষয়, যেগুলো আমি দেখছি পজিটিভ অনেক। এই ম্যাচ যদি আপনি দেখেন, ব্রাজিল দলের অনেক পজিটিভ বিষয়, নেগেটিভ যে কোনো ম্যাচ জিতলেও 2-1টা থাকতে পারে। এখানে সবচেয়ে বড় নেগেটিভ ছিল আমাদের ভিনিসিয়াসকে আরো পরিপক্ক হতে হবে, সে এখনো স্টার্টিং 11-এ থাকার যোগ্য না, সোজা কথা। আপনি হাসতে পারেন, বাট ইটস ট্রু। তো ব্রাজিল টিমের আজকে অনেকগুলো পজিটিভ পয়েন্ট আছে, নেগেটিভ কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমরা হয়তো না দেখলেও পারি। নেক্সট ম্যাচে আমরা কামব্যাক করব, এই প্রত্যাশাই আমি রাখি। এই জন্য আমাদেরকে ফিনিশিংটা বেটার করতে হবে, ভিনিসিয়াসকে আরো 100% দেওয়ার চেষ্টা করতে হবে, ভিনিসিয়াসকে আরো ভালো করে উজাট করে দেওয়ার চেষ্টা করতে হবে, না হলে ব্রাজিলের এত দূর যাওয়ার সম্ভাবনা নাই। কারণ ব্রাজিলের যে একটা অবস্থা, এখন ব্যাকফুটে চলে আসছে অলরেডি ব্রাজিল আজকে, বাট ব্রাজিলের খেলার ধরন ছিল অ্যামেজিং। বাট দিন শেষে যদিও সেটা স্কোরের উপর ডিপেন্ড করে, আপনি পুরো ম্যাচে 100% বল দখল করেও যদি ম্যাচটা আপনার স্কোরটা আপনার পক্ষে নিয়ে আসতে না পারেন, এটা ফুটবল, দিন শেষে জয়টাই কাউন্ট হয়। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো ইটস ওকে, আমরা হারি নাই, আমরা ম্যাচ ড্র করছি, আমাদের আরো সময় আছে এবং আমাদের আরো চান্স আছে।